কেমন সবাই আছেন ঝুলিয়ে সবাই? গুড আফটারনুন ম্যাডাম ম্যাম। ভালো আছি স্যার। ভালো আছি। পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে সবার? মোটামুটি ম্যাডাম চলছে। প্রিপারেশনটা ভালো হতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা। ম্যাডাম একটা কথা আহ, জিজ্ঞেস করবো ম্যাডাম? হ্যাঁ বলুন। বলছি যে এই ভিডিওগুলো যে আপনি দিয়েছেন সেই ভিডিওগুলো মানে আপডেটটা হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে। ওটা অনেকক্ষণ যদি অ্যাক্টিভ থাকে তাহলে হয়। মাঝে মাঝে একটু পজ করবেন, নিয়ে আবার স্টার্ট করবেন, তাহলে বন্ধ হবে না। আর না হলে একভাবে ধরুন আপনি দেখছেন, হ্যাঁ, তাতে তো কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না ফোনে, তো সেই জন্য ওটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে? ও কোচ করে ওকে, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের। এর আগের দিন আমরা অলরেডি পড়ে ফেলেছি ডায়েটারি ফুড ট্রেন্ডস, প্রিন্সিপালস, এগুলো সম্পর্কে পড়েছি। আচ্ছা, কেউ আনমিউট রয়েছে, একটু প্লিজ মিউট করবেন। আজকে আমরা এন্টারাল ফিডিং সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? যদিও এন্টারাল ফিডিং এর কিছুটা পোর্শন আমরা আগের দিন কথা বলেছিলাম, যে ওই সফট ডায়েট বা লিকুইড ডায়েট এইগুলো নিয়ে কথা বলেছিলাম আমরা। সেটারই একটা পার্ট হচ্ছে এন্টারাল ফিডিং, ঠিক আছে? মেজরলি আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই যে হসপিটাল ডায়েট হয়, সেই হসপিটাল ডায়েটের মধ্যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে এন্টারাল ফিডিং, ঠিক আছে? একটা এন্টারাল ফিডিং, আরেকটা থাকে প্যারেন্টারাল ফিডিং। ঠিক আছে, একটা এন্টারাল ফিডিং আর একটা প্যারেন্টারাল ফিডিং। এন্টারাল ফিডিং মানে কি? এই যে আমরা মেডিকেল ফুডস এর কথা বলেছিলাম, অর্থাৎ সফট ডায়েট বা লিকুইড ডায়েট, ওরালি যখন কাউকে দেওয়া হচ্ছে তাকে আমরা বলতে পারি এন্টারাল ফিডিং। সেই ওরালি আমরা কিভাবে দিতে পারি? আমরা বিভিন্ন ধরন অনুযায়ী, অর্থাৎ মুখের মাধ্যমে যখন ডাইরেক্টলি খাবারটাকে দেওয়া হচ্ছে, বা রাইস টিউব ফিডিং এর মাধ্যমে, অনেক সময় দেখবেন নাকের ক্ষেত্রে বা মুখেতে অনেকের নল দিয়ে খাবার খাওয়ানো হয়। যখন সে নর্মালি খাবার চিবিয়ে খেতে পারছে না, তখন তাকে নলের মাধ্যমে খাবারটা পাঠানো হয়। তো বেসিক্যালি আমরা যদি একদম সহজভাবে বলতে যাই, তাহলে এন্টারাল মানে হচ্ছে থ্রু ওরাল ক্যাভিটি বা থ্রু মাউথ ক্যাভিটি যখন খাবার খাওয়ানো হচ্ছে বা একটা নিউট্রিশন পাঠানো হচ্ছে, সেইটাকে আমরা বলতে পারি এন্টারাল ফিডিং। ঠিক আছে? এই এন্টারাল ফিডিং এর মধ্যে আবার একটা পার্ট হচ্ছে এই টিউব ফিডিং, অর্থাৎ পাইপের মাধ্যমে। টিউব ফিডিং কিরকম? যখন পেশেন্ট খাবারটাকে প্রপারলি চিবিয়ে খেতে পারছে না, তখন তাকে ওই টিউবের মাধ্যমে একটা নিউট্রিয়েন্টস, মানে একটা খাবার আমরা খাচ্ছি, সেই খাবারটা আমার শরীরে ভাঙছে, তারপরে সেটা গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। টিউব ফিডিং এর ক্ষেত্রে কি হয়? এই যে সিম্পল ফর্মটা, সেটাকে যতটা সম্ভব সিম্পল ফর্মটাকে লিকুইড করে যখন টিউবের মাধ্যমে পেশেন্টকে দেওয়া হয়, থ্রু ওরালি বা থ্রু নস্ট্রিল যখন পেশেন্টকে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয়ে থাকে টিউব ফিডিং। ঠিক আছে? টিউব ফিডিং এ কি হচ্ছে? ফর্মুলা ফুড যেরকম হয় বাচ্চাদের ক্ষেত্রে, টিউব ফিডিং এর ক্ষেত্রে মানে বড়দের ক্ষেত্রে ব্যাপারটা তাই। একদম সিম্পল নিউট্রিয়েন্টস গুলোকে লিকুইডের মাধ্যমে লিকুইডিফাই করে সেটাকে টিউবের মাধ্যমে খাওয়ানো হয়ে থাকে। এই টিউব ফিডিং এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। সেটা একটা কি? ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ন্যাসো গ্যাস্ট্রিক টিউব। ঠিক আছে? ন্যাসো গ্যাস্ট্রিক, ন্যাসো কথাটার মানে হচ্ছে নস্ট্রিল, আর গ্যাস্ট্রিক রিলেটেড টু স্টামাক, আমরা এর আগেও পড়েছি। তার মানে ন্যাসো গ্যাস্ট্রিক মানে, একটু ভেঙে যদি দেখি, প্রথমে কি বলছি? ন্যাসো গ্যাস্ট্রিক, ঠিক আছে? এই ন্যাসো কথাটার মানে নস্ট্রিল, আর
গ্যাস্ট্রিক কথাটার মানে হচ্ছে স্টামাক। সো ন্যাসোগ্যাস্ট্রিক মানে যখন নস্ট্রিল দিয়ে পাইপ কে ইনসার্ট করা হচ্ছে এবং সেই পাইপটা কত পর্যন্ত আসছে, আপ টু স্টামাক পর্যন্ত আসছে, সেই অবস্থাটাকে বলা হবে ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং বা ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। ঠিক আছে, এইটা বোঝা গেল? এটা বোঝা গেছে সবার? এরপরে আরো একটা প্যাটার্ন, আরো একটা মেথড ইউজ করা হয়, দ্যাট ইজ অরোগ্যাস্ট্রিক। অরো ইজ রিলেটেড টু ওরাল বা মাউথ বলতে পারি। আর গ্যাস্ট্রিক মানে অলরেডি আমরা বুঝলাম স্টামাককে বোঝাচ্ছে। তার মানে অরোগ্যাস্ট্রিক মানে যখন একটা টিউব ওরালি অর্থাৎ মুখের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে এবং সেটা স্টামাক পর্যন্ত যাচ্ছে, তাকে বলা হয় অরোগ্যাস্ট্রিক টিউব ফিডিং। এই দুটো সব থেকে বেশি কমন হয় কখন? পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে তাহলে তাকে এই ধরনের টিউব ফিডিং দেওয়া হয়ে থাকে। গ্যাস্ট্রিক অব্দি অর্থাৎ স্টামাক পর্যন্ত গেলে এবং স্টামাক থেকে সে ফার্দার ডাইজেশন বা অ্যাবজর্পশন এইগুলো ঘটবে। এটা হচ্ছে ন্যাসোগ্যাস্ট্রিক এবং অরোগ্যাস্ট্রিকের কথা বললাম। এইটুকু বোঝা গেছে সবার? ওকে, এরপরে নেক্সট টাইপটা কি থাকে, সেটা হচ্ছে ন্যাসো এন্টেরিক টিউব, আরেকটা অরো এন্টেরিক টিউব। এটার মানেটা আবার বুঝি। ন্যাসো কথাটার মানে প্রথমেই আমরা কি বুঝেছিলাম? নস্ট্রিল। তার মানে নস্ট্রিল দিয়ে ইনসার্ট করানো হচ্ছে একটা টিউবকে। অ্যান্ড এন্টেরিক মিনস ইন্টেস্টাইন। ওকে, স্মল ইন্টেস্টাইন। সো একটা টিউব যখন নস্ট্রিল দিয়ে ইনসার্ট করানো হচ্ছে এবং স্মল ইন্টেস্টাইন অব্দি সেই টিউবটা চলে যাচ্ছে, তাকে বলা হয় ন্যাসো এন্টেরিক। কখন হচ্ছে? যখন পেশেন্টের সেই অবস্থাটুকুও নেই যে স্টামাক থেকে ফার্দার ডাইজেশন হতে পারে, তখন পেশেন্টকে ডাইরেক্টলি ইন্টেস্টাইনে ইনসার্ট করা হচ্ছে টিউবটা, যাতে করে অ্যাবজর্পশনটা ইনস্ট্যান্ট হতে পারে। কারণ ইন্টেস্টাইন থেকেই তো সব নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন হয়। তো ইনস্ট্যান্ট যাতে অ্যাবজর্পশন হতে পারে সেই কারণে ডাইরেক্ট ইন্টেস্টাইন পর্যন্ত সেই টিউবটাকে প্রবেশ করানো হয়। আরেকটা হচ্ছে অরো এন্টারিক। অরো মানে ওরাল, এন্টারিক মানে স্মল ইন্টেস্টাইন। সো ইট মিনস কি ওরাল ক্যাভিটি থেকে প্রবেশ করানো হলো আর স্মল ইন্টেস্টাইন পর্যন্ত টিউবটাকে পাঠানো হলো। ওকে, এই চারটে মেথড ইউজ করা হয় কমনলি। এছাড়াও যদি এমন সিচুয়েশন থাকে যেখানে হয়তো পেশেন্টের ওরাল ক্যাভিটিতে কোনো প্রবলেম রয়েছে বা বলতে পারি আমরা ফ্যারিংসে কোনো প্রবলেম রয়েছে, এইরকম যদি কোনো প্রবলেম থাকে বা ইসোফেগাসে কোনো প্রবলেম হয়েছে, মানে যেখান দিয়ে টিউবটা যাবে, যে রাস্তাটা দিয়ে ডাইজেস্টিভ সিস্টেমের যে রাস্তাটা দিয়ে টিউবটা যাবে, সেই রাস্তায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এই ছবিটা দেখলে বুঝতে পারবো। এই যে ওরাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটি থেকে যখন প্রবেশ করানো হচ্ছে, তো এটাতে কি হচ্ছে? এই যে ফ্যারিংস, তারপরে ইসোফেগাস, তারপরে সে স্টামাক আসছে। তো এই রাস্তাটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ন্যাচারালি পেশেন্টকে কিন্তু এই টিউবের মাধ্যমে খাবার পৌঁছানো যাবে না। সেই অবস্থায় তখন পেশেন্টকে কি দিতে হয়? গ্যাস্ট্রোস্টমি। ঠিক আছে, গ্যাস্ট্রোস্টমি মানে এমন একটা টিউব যেটা গ্যাস্ট্রো অর্থাৎ স্টামাক থেকে ইনসার্ট করা হচ্ছে, একটা টিউব বা ইনজেকশন টাইপ, নিডল টাইপ কিছু একটা বলতে পারি, যেটা স্টামাকে ডাইরেক্টলি ইনসার্ট করা হচ্ছে এবং তার মাধ্যমেই তাকে খাবার পাঠানো হচ্ছে। অথবা
আরেকটা হতে পারে জেজুনোস্টমি, অর্থাৎ স্টামাকে নয়, একেবারে স্মল ইন্টেস্টাইনেই একটা পাইপ ইনসার্ট করা হচ্ছে এবং তার মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে। এই অবস্থাটাকে বলা হয় জেজুনোস্টমি, যেটা আমরা এই ছবিটা থেকে বুঝতে পারবো। গ্যাস্ট্রোস্টমিতে কি হচ্ছে, ডাইরেক্টলি একটা টিউব গ্যাস্ট্রিক অর্থাৎ স্টামাকের মধ্যে ইনসার্ট করা হয়, আর স্মল ইন্টেস্টাইন জেজুনোস্টমি মানে জেজুনামে ইনসার্ট করা হয়। আচ্ছা, কেন জেজু নামে ইনসার্ট করা হচ্ছে? আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সময় পড়েছিলাম যে স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট থাকে। কি কি পার্ট? ডিওডিনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। ডিওডিনাম পার্টে কিন্তু ডাইজেশন হয় না সেভাবে। ডিওডিনাম ইজ জাস্ট the opening of your small intestine and the end part of your stomach. ঠিক আছে, তাহলে স্টামাক থেকে স্মল ইন্টেস্টাইনে আসার যে রাস্তাটা সেটাকে ডিওডিনাম বলছি। সেখানে খুব একটা বেশি ডাইজেশন বা অ্যাবজর্পশন হচ্ছে না, অ্যাবজর্পশন তো হয়ই না, ডাইজেশনও খুব একটা বেশি হয় না। নেক্সট লাস্ট যে পার্টটা ইলিয়াম, সেখানেও কিন্তু অ্যাবজর্পশন হয় না, ডাইজেশন হয় না। ইলিয়াম ইজ দ্য গেটওয়ে অফ ইয়োর লার্জ ইন্টেস্টাইন। আসল কাজটা কোথায় হয়? এই স্মল ইন্টেস্টাইনের ভিতরে থাকা জেজুনামের মধ্যে, যেখানে ফার্দার ডাইজেশন সেটা এন্ড হচ্ছে এবং তারপরে অ্যাবজর্পশন হচ্ছে। ওকে, এই অ্যাবজর্পশন করার পরে যে বাই প্রোডাক্টস গুলো পড়ে থাকছে, যেগুলো শরীর অ্যাবজর্ব করতে পারে না, সেগুলোই ইলিয়ামের মাধ্যমে লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। তাই আমাকে যে নিউট্রিয়েন্টসটা পাঠাতে হবে সেটা আমি ডিওডিনামে পাঠালেও হবে না, ইলিয়ামে পাঠালেও হবে না। সো ডাইরেক্টলি জেজুনামে কিন্তু এই টিউব ইনসার্ট করে পাঠাতে হয়। ওকে, এটা বোঝা গেছে? ক্লিয়ার এইটুকু সবার? বেশ, নেক্সট এবারে আমরা বলবো যে কেন টিউব ফিডিং কে বেশি ইউজ করা হয়ে থাকে। টিউব ফিডিং এর ক্ষেত্রে প্রথম যে বেনিফিটটা থাকে সেটা হচ্ছে যেসব পেশেন্ট খাবার চিবিয়ে খেতে পারছে না, গিলে খেতে পারছে না, তাদের জন্য এই টিউব ফিডিংটা অনেক বেশি বেনিফিশিয়াল হচ্ছে। নেক্সট কাদের জন্য? যাদের হয়তো কোনো প্রকার সার্জারি হয়েছে যে কারণে তারা আনকনসিয়াস রয়েছে, তাদের ক্ষেত্রেও আমরা টিউব ফিডিং দিচ্ছি। কারণ হয়তো কোনো ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি হয়েছে, এতটাই ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি হয়েছে যে খাবার ডাইজেস্ট করে যে ভাঙবে সেই পর্যায়টাই নেই শরীরে, তখনও তাদেরকে টিউব ফিডিং দেওয়া যেতে পারে। এছাড়াও শুধুমাত্র আনকনসিয়াস নয়, যদি কেউ প্যারালাইসিস থাকে, ঠিক আছে, তো সেই পর্যায়েতেও কিন্তু আমরা টিউব ফিডিং এর ব্যবহার করতে পারি। নেক্সট এর আসবে প্যারেন্টেরাল ফিডিং। প্যারেন্টেরাল ফিডিং এর মানেটা কি? টিউব ফিডিং এ আমরা কি বললাম, ডাইরেক্ট খাবার পৌঁছানো হচ্ছে পাইপের মাধ্যমে, সেটা নস্ট্রিল বা আমার ওরাল ক্যাভিটির মাধ্যমে পৌঁছতে পারে। ম্যাক্সিমাম আমি ডাইরেক্টলি স্টামাকে বা জেজিউনামে পাঠাতে পারি। এখানে কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না, মানে আমি ডাইরেক্টলি ডাইজেস্টিভ সিস্টেম যে রয়েছে অর্থাৎ যে ডাইজেস্টিভ অর্গ্যান রয়েছে, আমি কিন্তু সেখানে নিউট্রিয়েন্টটা পাঠাচ্ছি। সেখান থেকে এবার অ্যাবজর্পশন হবে, তারপরে ওই নিউট্রিয়েন্ট গুলো ব্লাড স্ট্রিমের মাধ্যমে আমার প্রতিটা সেলে পৌঁছবে। এটা এন্টেরাল ফিডিং এ হচ্ছে। প্যারেন্টেরাল ফিডিং মানে ইন্ট্রাভেনাস ফিডিং, অর্থাৎ আগে অ্যাবজর্পশন হবে তারপরে সেটা সেলে পৌঁছবে, এত কিছু যদি সুযোগ না থাকে সেই অবস্থায় পেশেন্টকে দেওয়া হয় ইন্ট্রাভেনাস ফিডিং, যেটা আমরা ইজিলি বলতে পারি যখন আমরা ইনজেকশনস নিই, আমরা কোনো ওষুধ খাচ্ছি, সেই ওষুধে যখন কাজ হচ্ছে না বা হয়তো এতটাই সিভিয়ার কোনো কন্ডিশন হয়েছে যেখানে ওষুধ কাজ করবে না, কারণ ওষুধ অ্যাবজর্ব হতে একটা সময় লাগবে, সেই সময়টা যদি আমাদের কাছে না থাকে তখন কি করা হয়, ডাইরেক্টলি ইনজেকশন পুট করা হয়। আহ কেন কি? কারণ সেটা ইন্ট্রাভেনাস, অর্থাৎ আমাদের ডাইরেক্টলি ভেইনস এর মাধ্যমে কিন্তু কাজ করবে এবং আমাদের হার্টের মাধ্যমে ও কাজ করে।
এই অবস্থাটাকেই বলা হয় ইন্ট্রাভেনাস ফিডিং, যেখানে আমরা একেবারে যে সিম্পলেস্ট ফর্ম অফ নিউট্রিয়েন্টস কে পাঠানো হয়, ঠিক আছে? সেটা গ্লুকোজ হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে, এছাড়াও যে ভাইটামিনস এবং মিনারেলস রয়েছে, অর্থাৎ যত রকমের নিউট্রিয়েন্টস রয়েছে সবকিছুকেই কিন্তু ইন্ট্রাভেনাসলি পাঠানো যায়। এই প্যারেন্টারাল ফিডিংটা আবার দুটো ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে টোটাল প্যারেন্টারাল ফিডিং, যাকে আমরা টিপিএন বলছি, টি ফর টোটাল, পি ফর প্যারেন্টারাল অ্যান্ড এন ফর নিউট্রিশন। টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন এটা হতে পারে, অথবা হতে পারে পিপিএন অর্থাৎ পার্শিয়াল প্যারেন্টারাল নিউট্রিশন, বা আরেকটাও নাম একে বলা হয়ে থাকে পেরিফেরাল প্যারেন্টারাল নিউট্রিশন। কখন হয় টোটাল, মানে টিপিএন কখন ইউজ করছি? যখন পেশেন্ট কোনোভাবেই এন্টারাল ফিডিং নিতে পারছে না, তখন তাকে টিপিএন দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর পিপিএন কখন দেওয়া হচ্ছে? যদি সাইমালটেনিয়াসলি ইন্ট্রাভেনাস ফিডিংও চলছে এবং তার সাথে সাথে এন্টারাল ফিডিংও চলছে, সেই অবস্থায় পিপিএন দেওয়া হয়। তাই জন্য একে বলা হয় পার্শিয়াল প্যারেন্টারাল নিউট্রিশন, মানে পুরো নিউট্রিশনটা ইন্ট্রাভেনাসলি যাচ্ছে না, পার্ট, একটা পার্ট যাচ্ছে ইন্ট্রাভেনাসলি, সেই অবস্থাটাকে পিপিএন বলা হয়। আচ্ছা, নেক্সট এবার আমাকে দেখতে হবে যে টিপিএন আমরা কাদেরকে দিতে পারি টোটাল প্যারেন্টারাল ফিডিং। ফার্স্ট হচ্ছে কারোর যদি ডাইজেস্টিভ ইস্যুস থেকে থাকে, এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটা বলা হয়, যেটার প্রবলেমের জন্য হতে পারে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রো কথাটা আমরা কার সাথে পাচ্ছি? কার সাথে পাচ্ছি একটু শুনি। স্টমাক। ভেরি গুড, স্টমাকের সাথে। এবং ইন্টেস্টাইন মানে তো বুঝতেই পারছি, ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন। তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মানে স্টমাক এবং স্মল ইন্টেস্টাইনে যদি কোনো সমস্যা হয়, তখন আমরা তাকে টিপিএন দেব। অথবা আরেকটা যেটা বললাম যে খুব ফাস্ট রিকভারির জন্যেও টিপিএন দেওয়া হয়ে থাকে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বাউল সিনড্রোম রয়েছে, এটাও কিন্তু রিলেটেড টু ইয়োর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। গ্যাস্ট্রোইন্টেস্টাইন মানে ধরুন বাউল অবস্ট্রাকশনস হচ্ছে, কারো পাইলস বা ফিস্চুলার মতন কোনো প্রবলেম হয়েছে, বা কোনো কারণে খাবার ডাইজেস্ট হচ্ছে না ডিউ টু জন্ডিস, এটাও একটা ফ্যাক্টর ভীষণ। কারণ জন্ডিস আমরা যখন পরে পড়বো আমরা দেখবো যে জন্ডিস মানেই হচ্ছে লস অফ অ্যাপেটাইট, অর্থাৎ খাবার খাওয়ার ইচ্ছা নেই। তো সেই অবস্থাতেও কিন্তু পেশেন্টকে টিপিএন এর ওপর ডিপেন্ড করতে হয়। আচ্ছা, নেক্সট এবারে যেটা আমরা দেখছিলাম যে টিপিএন আর পিপিএন। টিপিএন এর ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যেরকম আমি যদি কাউকে টিপিএন দিচ্ছি, তার মানে তার যে বেসিক ডেফিসিয়েন্সি সেটা বন্ধ হতে পারছে। কারণ তার ইমিডিয়েটলি যেটুকু দরকার সেইটুকু সে পেয়ে যাচ্ছে, যেটুকু নিউট্রিয়েন্টস দরকার সেটা সে পেয়ে যাচ্ছে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি সিভিয়ার কিছু কেস, মানে ট্রমা, কোমায় চলে গেছে বা বার্ন হয়েছে, সেপটিক হয়ে গেছে, পুরো বডিতে ইনফেকশন হয়ে গেছে, এরকম অবস্থায় সে বাইরের কোনো খাবার কিন্তু খেতে পারবে না। তাই তখন যদি তাকে টিপিএন এর উপর ডিপেন্ড করতে হয়, সেটা তার মরবিডিটি আর মর্টালিটি রেটটাকে কমিয়ে দিতে পারে, অর্থাৎ অসুস্থতার হার এবং মৃত্যুর হারটাকে কমিয়ে দিতে পারে, সেই রিস্ক ফ্যাক্টরটাকে কমিয়ে দিতে পারে। কারণ তার যেটুকু ইনস্ট্যান্ট প্রয়োজন সেই নিউট্রিয়েন্টসটা সে পেয়ে গেল, রাইট? কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটা কি? এটা কোনো এক্সপার্ট ছাড়া এই টিপিএন আমরা দিতে পারবো না, মানে যে কেউ চাইলেই কিন্তু এই ইন্ট্রাভেনাস ফিডিং করাতে পারবে না, আগে এক্সপার্টের প্রয়োজন। তাই
যদি হসপিটালে থাকছে তাহলে ঠিক আছে, যদি হসপিটালে না থাকে তাহলে বাড়িতে এটা করা পসিবল নয়। আবার কখনো কখনো এটাও দেখা গেছে যে হসপিটালে থেকেও কিন্তু টিপিএন এর কারণে মানুষের ইনফেকশন হয়ে যাচ্ছে। প্রপারলি যদি ইন্ট্রাভেনাস ফিডিং না করানো হয় আর সেই টেকনিক গুলো যদি না জানতে পারে, তখনও কিন্তু তাদের ইনফেকশন হওয়ার একটা চান্স থেকে যায়। তাহলে এটা একটা অবশ্যই করে ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও আর কি ডিসঅ্যাডভান্টেজ থাকে, একটা মানুষ সারা জীবন টিপিএন এর ওপরে ডিপেন্ড করে থাকতে পারবে না। তার বেসিক নিউট্রিয়েন্টস গুলো হয়তো ফুলফিল হয়ে যাচ্ছে, কিন্তু আহ বাকি আরো তো অনেক নিউট্রিয়েন্টস রয়েছে, সেগুলো ফুলফিল হওয়া সম্ভব নয়। তার যে মিনিমাম রিকোয়ারমেন্টসটা রয়েছে সেগুলো ফুলফিল হয় না। তার ফলে একটা ম্যাল নিউট্রিশন তৈরি হয়। এবং টিপিএন মানে অবশ্যই সেটা খরচ সাপেক্ষ এবং অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো সারা জীবন কিন্তু একটা মানুষ ওইভাবে থাকতে পারে না, ভালোভাবে সুস্থ হয়ে কিন্তু থাকতে পারবে না টিপিএন এর ক্ষেত্রে। এরপরে যদি আমরা প্যারেন্টারাল মানে পার্শিয়াল প্যারেন্টারাল ফিডিং এ আসি, এখানে কি পাবো? হুম, যদি পার্শিয়াল প্যারেন্টারাল ফিডিং এ আসি না, পার্শিয়াল প্যারেন্টারাল ফিডিং এর ক্ষেত্রে কি হয়, এখানে একটা পেশেন্টকে কিন্তু সবসময় ওই ইন্ট্রাভেনাস ফিডিং এর উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। তার ফলে তার এন্টারাল ফিডিং এর মাধ্যমেও সে নিউট্রিয়েন্টস পাচ্ছে, ফলে তার ডেফিসিয়েন্সি হওয়ার চান্সেসটা অনেকটা কম থাকে। ঠিক আছে, এটাই একটা বেসিক ডিফারেন্স আমরা বলতে পারি। আচ্ছা, এখানে আমরা কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারস দেখছি যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেরকম একটা নাম আমি বলছি, আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, আলসার কথাটার মানে হচ্ছে ঘা, যে কোনো জায়গায় ঘা হয়ে যাওয়া। তো কোথাও যদি ঘা হয়ে যায় সেই জায়গায় কিন্তু অবশ্যই টিপিএন দিতে হয়। কোথাও বলতে শরীরে ইন্টারনালি, যেরকম প্রথমে বললাম ইসোফেগাসে কোনো প্রবলেম হয়েছে, সেখানে কোনো ইনফ্লামেশন হয়েছে বা আলসার হয়েছে, ইসোফেগাস হতে পারে, ফ্যারিংস হতে পারে, স্টোমাক হতে পারে। যদি সেখানে ঘা হয়ে যায়, আমি বাইরে থেকে কোনো টিউব সেখানে প্রবেশ করাবো না। কেন? কারণ তাতে ইনফেকশন হওয়ার, সেপটিক হওয়ার চান্সটা আরো বেড়ে যায়। তাহলে সেই অবস্থায় কিন্তু অবশ্যই টিপিএন কে দেওয়া যেতে পারে। মেনলি হচ্ছে যে কোনো সিভিয়ার কেস, সিভিয়ার কেস মানে সেটা টিপিএন। আরেকটা কি, ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে, ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ক্যাকেক্সিয়াটা খুব কমনলি আমরা দেখতে পাই। এটা কি না, তাদের খাওয়ার ইচ্ছা থাকে না, লস অফ অ্যাপেটাইট, এবং খাবার না খেতে খেতে তারা ম্যালনারিশড হয়ে যায়, হুম, অপুষ্টিতে ভোগে। সেই অবস্থায় কখনো কখনো তাদেরকে এই প্যারেন্টারাল ফিডিং দেওয়া হয় ফর ডাইরেক্ট সোর্স অফ নিউট্রিয়েন্টস। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিছু সাইড এফেক্টস। প্যারেন্টারাল ফিডিং বা এন্টারাল ফিডিং দুটোরই কিছু বেসিক সাইড এফেক্টস রয়েছে। যেরকম একটা হচ্ছে, যদি এন্টারাল ফিডিং দেওয়ানো হচ্ছে অর্থাৎ টিউবের মাধ্যমে যদি দেওয়া হয়, সেই টিউবটা কোনোভাবে ব্লক হয়ে যেতে পারে, টিউবের মধ্যে এয়ার বাবলস তৈরি হতে পারে। নেক্সট কি, যেই ইনসার্শন পয়েন্ট যেটা, যেখান দিয়ে ইনসার্ট করা হচ্ছে তার জন্যও আগেন এক্সপার্ট হ্যান্ড দরকার। হুম, তো সেটা যদি না হয় তাহলে সেখানে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যেতে পারে। নেক্সট কি হয়, নজিয়া বা ভমিটিং যখন ইনসার্ট করানো হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা থাকার ফলে কিন্তু পেশেন্টদের ক্ষেত্রে নজিয়া বা ভমিটিং হওয়ার একটা চান্স থাকে। কখনো কখনো ব্লাড ক্লট হয়ে যেতে পারে, এই যে টিউবটা প্রবেশ করানো হচ্ছে, তো কোনোভাবে যদি যে আমাদের ভেতরে যে টিস্যু গুলো রয়েছে, সেই টিস্যু গুলোতে যদি আঘাত লাগে, টিস্যু গুলো যদি ছিঁড়ে যায়, তাহলে সেখানে ব্লাড ক্লট হতে পারে, ইন্টারনাল ড্যামেজ হতে পারে। এছাড়াও হতে পারে স্কিন ইনফেকশন বা স্কিন ইরিটেশন, রেডনেস, বিভিন্ন অর্গানে ইনফ্লামেশন হতেই পারে। হুম,
বাকি আর যে ফ্যাক্টরস গুলো থাকে সেগুলো এমন নয় যে ওটার কারণে সাইড এফেক্ট হচ্ছে। বেসিক্যালি কি হয়, এই এন্টোরাল ফিডিং এর মধ্যেও যে টিউব ফিডিংটা, এটাও তো রেগুলার কন্টিনিউ করার জন্য নয়। একটা মানুষ সারা জীবন পাইপের মাধ্যমে খাবার গ্রহণ করতে পারবে না। তো এটা যদি অনেক দিন হয়ে থাকে তাহলে কিন্তু তারও ম্যালনারিশমেন্ট আসবে। যখন ম্যালনারিশমেন্ট আসবে তখন সেখানে দেখা যাবে ফ্যাটিক, সেখানে বোন রিলেটেড প্রবলেম দেখা যাবে, লিভার প্রবলেম দেখা যাবে, কিডনি ডিসঅর্ডার দেখা যেতে পারে। এরকম বিভিন্ন রকমের প্রবলেমস অ্যারাইজ করতে পারে। ওকে, এটা বোঝা গেছে? এটা ক্লিয়ার সবার কাছে? কিছু তো রেসপন্স আসবে, না হলে বুঝবো কি করে? টিপিএন টা আরেকবার বলেন। টিপিএন মানে হচ্ছে টোটাল প্যারেন্টাল ফিডিং, অর্থাৎ যেখানে সম্পূর্ণ ইনজেকশনের মাধ্যমে ইন্ট্রাভেনাসলি, ইন্ট্রা মানে ভিতরে, ভেনাস এসেছে ভেন্স থেকে, অর্থাৎ শিরার মাধ্যমে যখন খাবার বা নিউট্রিয়েন্টস প্রবেশ করানো হয় তাকে বলা হয় টিপিএন। আলাদা করে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে না, সরাসরি শিরার মাধ্যমে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে যখন বেসিক নিউট্রিয়েন্টস গুলোকে আমার শরীরে পাঠানো হয় তাকে আমরা বলছি টিপিএন। ঠিক আছে, আর বলুন আর কি প্রশ্ন? এটা ক্লিয়ার হয়েছে তো আশা করি? ওকে, ভেরি গুড। এরপরে যেটা দেখার থাকে সেটা হচ্ছে এই যে ফিডিং টেকনিক গুলো বলছি, এই ফিডিং টেকনিক গুলো কিন্তু সম্পূর্ণরূপে আমরা হসপিটাল ইউজেস এর জন্যই করে থাকি। ঠিক আছে, কোনোটাই আমরা বাড়িতে করতে পারবো না। হুম, এগুলো কিন্তু কোনোটাই বাড়িতে করার মতন নয়। এবার বাড়িতে আমরা কি করতে পারি? বাড়িতে আমরা করতে পারি থেরাপিউটিক নিউট্রিশন বা থেরাপিউটিক ডায়েট, অর্থাৎ নর্মাল ডায়েট, লিকুইড ডায়েট, সফট ডায়েট, এই যে ভাগগুলো বলেছিলাম আমরা আগের দিন, এই ভাগগুলো অর্থাৎ থেরাপিউটিক ডায়েটটাকে কিন্তু আমরা বাড়িতে করতে পারি। এবং সেখানে যদি কাউকে স্পেশাল ডায়েট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে সেটা তাকে হতে পারে যে আমরা গ্লুটেন ফ্রি ডায়েট দিচ্ছি। স্পেশালি যদি কেউ হসপিটাল থেকে আসছে মানে রিকভারি পিরিয়ডে রয়েছে, তাহলে তাকে চেষ্টা করা যেতে পারে যাতে গ্লুটেন ফ্রি এবং ল্যাকটোজ ফ্রি ডায়েট দেওয়া যায়। কারণ এই দুটোই আমার বডিতে ডাইজেশন প্রবলেম ক্রিয়েট করতে পারে, হয়তো অন্য সময় করেনি, কিন্তু এখন যেহেতু বডি নর্মাল স্টেজে নেই, বডি এখন রিকভারি পিরিয়ডে রয়েছে, তাই জন্য আমরা যদি তাকে ল্যাকটোজ ফ্রি ডায়েটটা দিতে পারি তাহলে বেটার হয়। হুম, এছাড়াও আরেকটা কি করা যেতে পারে, পেশেন্টের নিউট্রিশনাল স্টেটাস জানতে গেলে বা পেশেন্টের নিউট্রিশনাল স্টেটাস বুঝতে গেলে আমরা যেটা করতে পারি, অ্যাসেসমেন্ট করতে পারি। হুম, সেই অ্যাসেসমেন্টটা কি? 4 রকমের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট হয়ে থাকে। একটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক, ঠিক আছে, একে বলা হয় এবিসিডি মেথড। এ বি সি ডি মেথড নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের জন্য। এরপর অ্যানথ্রোপোমেট্রিক, বি ফর biological assessment, C for clinical assessment, and D for dietary. ঠিক আছে, ফার্স্ট অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট মানে কি? আমরা ফান্ডামেন্টালস এর চ্যাপ্টারে হাইট ওয়েট দিয়ে বিএমআই পড়েছিলাম। অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে সেটা, অর্থাৎ অ্যাপিয়ারেন্স দেখে আমরা তার কি কি অ্যাসেসমেন্ট করতে পারি।
একটা মানুষের হাইট আর ওয়েট মেজার করে আমরা বুঝতে পারি সে আন্ডারওয়েট আছে না ওভারওয়েট আছে না ওবেস রয়েছে। তাহলে সেক্ষেত্রে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা কিরকম সেটা আমরা বুঝতে পারি। বাচ্চাদের ক্ষেত্রেও অনেকগুলো অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট হয়, দেখবেন একদম ইনফ্যান্ট যারা সদ্যজাত বাচ্চা তাদের অনেকগুলো অ্যাসেসমেন্ট নেওয়া হয়। তাদের মিড আপার আর্মস অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। এই জায়গায় মিড আপার আর্ম এইখানে অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। তাদের হেড সার্কামফারেন্স করা হয়ে থাকে। এমনকি তাদের হাইট, তারা তো আর মানে লম্বায় দাঁড়াতে যারা পারছে না, যারা দাঁড়াতে শেখেনি, তাদেরকে শুইয়ে তাদের হাইট মেজার করা হয় সেই স্কেলেতে। এবং ওয়েট মেজার করা হয় ওই ব্যাগের মতন একটা থাকে সেইখানে তাদের ওয়েট মেজার করা হয়। তো এই সবগুলোই কিন্তু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে থাকছে। আরেকটা কি করা হয় ক্যালিপারের মাধ্যমে। এই যে এই মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে ক্যালিপার। ক্যালিপারের মাধ্যমে আমাদের এই মিড আপার আর্মে ঠিক কতটা ফ্যাট রয়েছে, মানে আমরা যদি প্রত্যেকে, এইখানটা আমি দেখাচ্ছি বুঝতে পারবো, প্রত্যেকে যদি এইভাবে ধরি তাহলে একটা অংশ আমাদের হাতে আসছে, সেইটা কতটা সেটাও ডিপেন্ড করছে এই ক্যালিপারের মাধ্যমে। স্কিন ফোল্ড অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়ে থাকে। তো এই জিনিসগুলোকে কিন্তু করা হয় নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে। মিড আপার আর্ম বললাম, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে নয়। একটা স্কেল থাকে, মানে একটা কাগজ মতন থাকে, কাগজের এক একটা ভাগ থাকে কালার অনুযায়ী। তো সেই অনুযায়ী করা হয়ে থাকে। যদি সবুজে আসে তাহলে ঠিক আছে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কোনটা, যেটা আমরা তার কিছু ফিজিক্যাল সাইন্স এন্ড সিমটমস দেখে বুঝতে পারি। এটাও আমরা শিখেছিলাম ফান্ডামেন্টালসে, গুড হেলথের সাইন্স এন্ড সিমটমস দেখেছিলাম, তাই না? সেইটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, মানে আপনি চোখে দেখে বুঝছেন যে তার হেলথটা ঠিক কেমন রয়েছে, তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা ঠিক কেমন রয়েছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, ডায়েটরি অ্যাসেসমেন্টটার পরে আসছি। আরেকটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলছি বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটাকে ইউজুয়ালি আমরা কেমিক্যালি বলতে পারি, বায়োলজিক্যাল না বলে। বায়োকেমিক্যাল বলতে পারি যখন আমরা ল্যাবে গিয়ে টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইউরিন টেস্ট বা স্টুল টেস্ট, এই যে টেস্ট গুলো আমরা করছি, বা হয়তো ইউএসজি করছি, এক্স রেজ করছি, যা কিছু করছি সেই পুরোটাকেই বলা হয়ে থাকে বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট। আর যেটা বলছিলাম ডায়েটরি অ্যাসেসমেন্ট। ডায়েটরি অ্যাসেসমেন্ট মানে আমরা একটা সাবজেক্টকে, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞাসা করতে পারি তার সারাদিনে খাদ্য তালিকাটা কেমন, ফুড প্যাটার্নটা কেমন। সেই প্যাটার্নটাকে বুঝে আমরা অ্যানালিসিস করতে পারি, অ্যাসেস করতে পারি যে তার খাবারের মধ্যে কি কি গ্যাপ রয়েছে। আমরা এতদিনে অলরেডি কিন্তু নিউট্রিয়েন্টস গুলো পড়ে এসেছি, এবং নিউট্রিয়েন্টস এর সোর্স পড়েছি, তার ডেফিসিয়েন্সি হলে কি সমস্যা হয় জেনেছি, এক্সেস হলে কি সমস্যা হয় জেনেছি। তো এবার দেখা যাক, আমরা কারোরকে আমি জিজ্ঞাসা করছি আপনি সকাল থেকে রাত অব্দি কি কি খাচ্ছেন, তার খাবারের মধ্যে থেকে কিন্তু আমি বুঝতে পারবো যে আচ্ছা, এ তার মানে এই খাবারটা খাচ্ছে না বা এই গ্রুপের খাবারটা খাচ্ছে না। দ্যাট মিনস এই মানুষটা পরবর্তীকালে এই ধরনের সমস্যা আসতে পারে। ধরুন, সাপোজ একটা এক্সাম্পল দিয়েই বলছি। আহ আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এবং আমি সকালবেলায় বললাম যে আমি সকালবেলায় উঠে চা বিস্কিট খাচ্ছি, তারপরে ব্রেকফাস্টে আমি রুটি আর আলু ভাজা, আলুর তরকারি এরকম কিছু একটা খাচ্ছি, দুপুরবেলায় ভাত ডাল আর মাছের তরকারি বা একটা মাছ ভাজা বা ডিম সেদ্ধ বা পনিরের তরকারি খাচ্ছি, বিকেল বেলায় মুড়ি খাচ্ছি, রাত্রিবেলায় আবার রুটি আর ঘরে যে তরকারি হচ্ছে সেটা খাচ্ছি। ঠিক আছে, এটা মোস্টলি আমাদের সবার ফুড প্যাটার্ন এরকম হয়। এবার আপনি সেখান থেকে কি কি অ্যাসেস করতে পারছেন যে এই যে খাবারের ধরনটা আমি বললাম তার মধ্যে কি কি মিসিং রয়েছে। হেলদি ফ্যাট খাবারে নেই, ফাইবার খাবারে নেই, খুব কম পরিমাণে রয়েছে। হুম, যে ওয়াটার সলিউবল ভাইটামিনস সেটা খাবারের মধ্যে নেই, ফ্যাট সলিউবল ভাইটামিনস খুব কম পরিমাণে রয়েছে,
সিম্পল কার্বোহাইড্রেট বেশি রয়েছে, প্রোটিন খুব বেশি নেই, খাবারটা মোস্টলি সিম্পল কার্বোহাইড্রেট ডেন্স হচ্ছে, তাহলে এই ধরনটা থেকে তার পরবর্তীকালে কি সমস্যা আসতে পারে, পরবর্তীকালে তার কি কি কমপ্লিকেশনস আসতে পারে সেটা আমি অ্যাসেস করতে পারছি। বর্তমানে তার নিউট্রিশনাল স্টেটাসটা কিরকম, সে ল্যাক অফ মাইক্রোনিউট্রিয়েন্টস, ল্যাক অফ ফাইবার, ল্যাক অফ প্রোটিন, এরকম একটা মিল সে প্রতিদিন খাচ্ছে। হুম, তো এটা হচ্ছে ডায়েটারি অ্যাসেসমেন্ট, যেখান থেকে আমি তার প্রেজেন্ট নিউট্রিশনাল স্টেটাস এবং ইন ফিউচার তার কি কি কমপ্লিকেশনস আসতে পারে সেটা অ্যাসেস করতে পারছি। ঠিক আছে, এটা বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, ma'am. Right. আচ্ছা, এই malnutrition গুলো আমরা উম, জানবো না খুব একটা, এগুলোর আমাদের প্রয়োজনীয়তা নেই। আর বাকি যেটা বিএমআর বা এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। ওকে, না, এন্টারাল ফিডিং এর মধ্যে আমরা এই বিষয়টার উপরেই আপাতত জোর দেব, বাকি জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। এটা নিয়ে আপাতত আমরা এই অ্যাসেসমেন্ট অবধি আমাদের যে টপিকটা সেটাকে কমপ্লিট করব। হুম, তাহলে এন্টোরাল ফিডিং এর মধ্যে আমরা কি কি বুঝতে পারলাম? এন্টোরাল ফিডিং দু টাইপস এর হচ্ছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ওরালি ফিড করানো যাচ্ছে, থ্রু নস্ট্রিল ফিড করানো যাচ্ছে, থ্রু ইয়ার স্টমাক ফিড করানো যাচ্ছে, বা থ্রু ইয়ার ইন্টেস্টাইন ফিড করানো যাচ্ছে। এটা এন্টারাল ফিডিং এর মধ্যে। প্যারেন্টারাল ফিডিং এর মধ্যে কি হতে পারছে, সেখানে আমি থ্রু ইন্টারভেনাস ফিডিং করাচ্ছি। আর যদি এই সবকিছু হসপিটাল ডায়েটের পরে যখন বাড়িতে আসছে, তখন তাকে আমরা কি ফিড করাচ্ছি, যে থেরাপিউটিক ডায়েট, অর্থাৎ সফট ডায়েট, লিকুইড ডায়েট এবং নর্মাল ডায়েট, সেইভাবে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে অ্যাসেস করছি। নিউট্রিশনাল স্ট্যাটাস যদি ইন জেনারেল আমরা প্রত্যেকের জন্য অ্যাসেস করতে চাই, যদি আমরা না চাই যে হসপিটাল যাওয়া পর্যন্ত, সেই দিন পর্যন্ত যদি নিজেকে নিজেকে দেখতে না চাই, তাহলে আমরা আগে থেকে নিজেদের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে অ্যাসেস করতে পারি থ্রু এবিসিডি মেথড। ওকে, আপাতত আমরা এই টপিক পর্যন্তই আলোচনা করব। আচ্ছা, এই মেথড গুলো যদি কারো লেখার হয় লিখে নিতে পারেন। এটাকে আমরা ইন শর্ট বলে থাকি ABCD মেথড ফর নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এই নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, এবার এই যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা করছি, এটারও আবার একটা ফ্যাক্ট থাকে। সেই ফ্যাক্টটা কি, এবিসিডি মেথডটা কেন করা হয়? আমরা কিন্তু ম্যাল নিউট্রিশন বলতে শুধুমাত্র রোগা হয়ে যাওয়াটাকেই বুঝি, বাট সেটা না। ম্যালনিউট্রিশন ক্যান বি থ্রি টাইপস। একটা আন্ডার নিউট্রিশন, রোগা হয়ে গেল, ঠিক আছে, বিএমআই তে দেখলাম আন্ডার নিউট্রিশন। আরেকটা হতে পারে ওভার নিউট্রিশন। ভেরি গুড। এই ওভার নিউট্রিশনটাও কিন্তু ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন কথাটার বাংলায় যদি বলি, দ্যাট ইজ অপুষ্টি। অপুষ্টি যে কোনো কারণে হতে পারে, মানে আমার যদি ওভার নিউট্রিশন হয়, কখন হবে, যখন আমার বডিতে ফ্যাট বেড়ে গেছে, সিম্পল কার্বোহাইড্রেট বেড়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম ভাইটামিনস মিনারেলস এগুলো কমে গেছে, তাহলেই কিন্তু ওবেসিটি বা ওভারওয়েট হবে। তার মানে এটাও এক ধরনের অপুষ্টি। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ডেফিসিয়েন্সি হতে পারে। হুম, মানে আমি আন্ডারওয়েট নই, আমি ওভারওয়েট নই, বিএমআই ক্যালকুলেশনে আমার বিএমআই একদম পারফেক্ট এসেছে, 23 হয়তো আমার বিএমআই এসেছে, তাহলে বিএমআই একদম ঠিকঠাক, কিন্তু তাও আমি ম্যালনারিশড। কি করে? এই স্পেসিফিক ডেফিসিয়েন্সির জন্য, মানে পার্টিকুলার কোনো একটা নিউট্রিয়েন্টস আমার বডিতে ডেফিসিয়েন্ট। আয়রন হতে পারে যার জন্য অ্যানিমিয়া হয়েছে, আয়োডিন হতে পারে যার জন্য থাইরয়েডের সমস্যা হচ্ছে, ক্যালসিয়াম বা ভাইটামিন ডি হতে পারে যার জন্য বোনস এর প্রবলেম হচ্ছে। তো কোনো
একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টও যদি আমার বডিতে ডেফিসিয়েন্ট হয় এবং তার জন্য যদি আমার প্রবলেমস অ্যারাইজ করে, then that also be considered as malnutrition or malnourished. ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার তো এই পুরো বিষয়গুলো? ওকে, ভেরি গুড। ঠিক আছে, তো আজকের মতন তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। মোটামুটি ভাবে আমাদের ডায়েট টেকনিকটা হয়েছে। এরপরে আমরা আলোচনা শুরু করব ডায়েটারি ম্যানেজমেন্ট সম্পর্কে। তার আগে অবশ্যই করে আমাদের প্রত্যেককে খুব ভালোভাবে যে ডায়েট মানে আজকেরটা এবং আগের দিনের যেটা পড়েছিলাম অর্থাৎ ডায়েটারি প্রিন্সিপালস যেগুলো পড়েছিলাম আমরা, সেইগুলোকে খুব ভালো করে আগে কিন্তু গো থ্রু করতে হবে। হ্যাঁ, তবে গিয়ে আমরা ডায়েটারি ম্যানেজমেন্টটাকে বুঝতে পারবো এবং মানে সেটা আমাদের কাছে মনে হবে না এই বাবা কি পড়ে ফেললাম, কিছুই তো বুঝছি না, এই জিনিসটা মনে হবে না। তো সেই জন্য সেইটাকে আগে ভালো করে কিন্তু আমাদের রিভাইজ করতে হবে। আপাতত এই শনিবার পর্যন্ত তো আমরা আমাদের ফার্স্ট পার্টটা রিভাইজ করছি। যখন ওটাকে ভালোভাবে রিভাইজ করছি সেটা হচ্ছে আমার 70% কভার করে নিচ্ছে। হুম, ওটা যদি ফার্স্ট পার্টটা যদি আমি ভালো করে বুঝে নিতে পারি, আমার 70% কভার হয়ে গেল। বাকি 30% এই দুটো টপিক থেকে হবে। এই পর্যন্ত যদি আমরা কেউ ভালোভাবে মাথায় রাখতে পারি, তাহলেই আমরা পরের ডায়েটারি ম্যানেজমেন্ট গুলোকে বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার সবার? ওকে, ভেরি গুড। তাহলে চলুন আজকের মতন আমরা এখানেই ক্লাসটাকে এন্ড করছি। আবারও একবার দেখিয়ে দিচ্ছি আমরা যখন পরীক্ষা দেব সেখানে পরীক্ষা দিলে আমরা দেখতে পারবো ইফ একাডেমি অলরেডি আপনাদের নোটিশ এসেছে। এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা না, sorry, just a moment. ম্যাডাম শনিবার দিন ক্লাস হবে? কবে? শনিবার দিন? না, শনিবার তো আপনাদের পরীক্ষা আছে, হ্যাঁ, শনিবার ক্লাস হবে না। ঠিক আছে। এই নোটিশটা অলরেডি দেখতে পাচ্ছেন, 14 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর 12টা থেকে 15 তারিখ দুপুর 3টের মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে সবাইকে। হুম, নোটিশটা এসে গেছে এবং যেভাবে আমরা বলেছিলাম যে স্টুডেন্ট প্রোফাইলে যাবেন, স্টুডেন্ট প্রোফাইলের উপরে এক্সামিনেশন লেখা একটা ব্লিঙ্ক করবে, সেইখানে সেখানে ক্লিক করবেন এবং তারপরে এক্সামটা দেবেন। ঠিক আছে, 8 ঘন্টা সময় থাকবে, 30 মিনিটস টাইম থাকবে, 25 কোয়েশ্চেন্স থাকবে, ইচ কোয়েশ্চেন্স উইল বি ফর 1 মার্কস। তো সেটাকে কমপ্লিট করার পরে আপনারা সাবমিট করতে পারবেন। হ্যালো ম্যাম, বলুন। বলছিলাম আজকে কি পোর্টাল খুললে ওই রেজাল্ট 0 দেখায়? হ্যাঁ, মানে আপনি তো এখনো কোনো পরীক্ষা দেননি, সেই জন্য 0 দেখাবে এখন। ম্যাডাম একটু এক্সামের ইয়েটা একটু বলুন না প্রথম থেকে, মানে কিভাবে ঢুকবো? এক্সামে আপনারা স্টুডেন্ট প্রোফাইলে যাবেন। ঠিক আছে, যেভাবে ক্লাসে জয়েন করার জন্য স্টুডেন্ট প্রোফাইলে আসেন, মিউট করে দিন। স্টুডেন্ট প্রোফাইলে যাবেন, স্টুডেন্ট প্রোফাইলের একদম উপরের দিকে যেটা আনমিউট হয়েছে একটু মিউট করুন। স্টুডেন্ট প্রোফাইলের একদম উপরে মানে যেখানে ক্লাস গুলো দেখায়, আপনার নাম, আপনার আইডি নাম্বার, এই সমস্ত কিছু দেখায়। তো তার একদম উপরে সবার উপরে দেখবেন এক্সামিনেশন বলে একটা লেখা আসবে, সেটা গ্রিন কালারের মধ্যে আসবে এক্সামিনেশনটা, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি ফোন থেকে ওপেন করেন তাহলে এরকম একটা মানে ফোনের যে পেজটা খুলবে সেটা পুরো ব্ল্যাঙ্ক, পুরো সাদা আসবে, শুধু এদিকে 3টে লাইন থাকবে আর এদিকে 3টে ডট থাকবে। হুম, এই ডটে ক্লিক করলে আপনি কি দেখতে পাবেন? আপনার নাম দেখতে পাবেন, লগ আউট করতে পারবেন। এটাই আপনাকে ক্লিক করতে হবে এইটাতে, এই 3টে লাইনে আপনাকে ক্লিক করতে হবে। 3টে লাইনে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন এখানে লেখা আছে এমসিকিউ এক্সামস। ঠিক আছে, এমসিকিউ এক্সামস লেখা আছে।
এমসিকিউ এক্সামস এর মধ্যে ক্লিক করবেন, তখন আপনাদের যে পেপারটা সেটা শো হবে, মানে ইন্টারনাল পেপার, যেটা ইন্টারনাল এক্সাম পেপার 1, আপনাদের ব্যাচের নাম থাকবে MSN 11 এরকম বলে একটা এক্সাম পেপারের নামটা শো হবে। আবার এক্সাম পেপারে ক্লিক করবেন, এক্সাম পেপারটার যে নামটা শো হচ্ছে সেই পেপারটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এবারে আপনার কাছে একটা কনসার্ন চাইবে যে আপনি এখনই পরীক্ষাটা দিতে চাইছেন কিনা। সেখানে আপনাকে ক্লিক করতে হবে ইয়েস। যখন ক্লিক করবেন আপনার এক্সাম পেপারটা চলে আসবে, আপনি সেখানে এক্সাম দিলেন। ওপরের ডান দিকে দেখবেন ব্যাক কাউন্টিং হতে থাকবে, ফ্রম 30 মিনিটস ওটা ব্যাক কাউন্ট হতে থাকবে। আপনার আর কতটা সময় বাকি আছে আপনি ওখান থেকে দেখতে পারবেন। পরপর সবকটা প্রশ্নের আনসার দিচ্ছেন, 4টে করে অপশনস থাকছে, যেটা আপনার মনে হচ্ছে আপনি সেই আনসারটা সিলেক্ট করছেন, লাস্টে গিয়ে সাবমিট করবেন। সাবমিট যখন করে দেবেন তারপরে আপনি দেখবেন এইখানে লেখা আসবে এমসিকিউ রেজাল্ট। এই এমসিকিউ রেজাল্টে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে এই নামটা আবার এখানে শো করছে। পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি এমসিকিউ রেজাল্টে ক্লিক করেন আপনি এই নামটা দেখতে পাবেন না, সেখানে লেখা দেখাবে নো এক্সাম ইয়েট, এখনো অবধি কোনো রেজাল্ট বা নো রেজাল্ট ইয়েট, কোনো রেজাল্ট আসেনি। যখন আপনার এইটা দেওয়া হয়ে যাবে তখন আপনি যদি রেজাল্টে ক্লিক করেন আপনি কিন্তু এই পেপারটা আবার এখানে দেখতে পারবেন, তার মানে আপনার রেজাল্টটা সাবমিট, আপনার পরীক্ষাটা সাবমিট হয়ে গেছে। ক্লিক করলে আপনি পরপর দেখতে পাবেন কোনগুলো আপনার ঠিক হয়েছে, কোনগুলো ভুল হয়েছে, এবং আউট অফ 25 আপনি কত মার্কস অ্যাচিভ করেছেন সেটাও আপনি ওখানে চেক করতে পারবেন। আর টোটাল কোয়ালিফাইং মার্কস হবে 13। ঠিক আছে? ম্যাম ফেল করলে কি হবে? আপনি এখনই ফেল করার চিন্তা করছেন? পরীক্ষার আগে ফেল করার চিন্তা একদম না। পজিটিভ ভাবুন, ফেল করবেন কেন? ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিলে তো ফেল করার প্রশ্নই উঠছে না। খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন, খুব ভালোভাবে নাম্বার স্কোর করতে পারবেন। পাস মার্কটা একটু সহজ হবে তো, তাই বলছি। পাস মার্ক সহজই হবে, পড়াশোনা করলে সবই সহজ, পড়াশোনা না করলে কিছুই সহজ নয়। ম্যাম সব আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। ম্যাম এক্সামটা তো ওয়াটার পর্যন্ত হবে, আজকের টপিকটা Water, নিশ্চয়ই থাকবে না। না না, ওয়াটার ম্যাম অব্দি থাকবে। বলছি যে মিনারেলস যে মানে ওই আয়রন কপার জিঙ্কের যে রেকমেন্ড গুলো বলেছিলেন ওখানে কিন্তু মানে আমরা যখন বইটা দেখছি বইয়ে কিন্তু আলাদা, আর আপনি যা যা বলেছিলেন আমরা যেগুলো নোট করেছিলাম সেগুলো পুরো আলাদা, তো সেটাই বলছিলাম। অসুবিধা নেই, ওটা আচ্ছা অসুবিধা নেই, কারণ ওটা হচ্ছে বইয়ের মধ্যে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ধরুন আপনারা থিওরিটিক্যালি কি ঠিক করবেন, আছে। আর যেটা আমরা ক্লাসে দেখেছি সেটা প্র্যাকটিক্যালি আমরা আমাদের লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো সেইটা তো আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ম্যাম ভিডিও গুলো শুধু থেকে আসবে তো ভিডিও সব? না, ভিডিও, পিডিএফ এবং বই সবটা মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম একটা কথা, বলুন। এই আমাদের সাবমিটটা কি অটোমেটিক্যালি হবে না আমাকে করতেই না হবে? না, আপনাকে করতে হবে, সাবমিটটা করতে হবে, 30 মিনিটের মধ্যে সাবমিট করতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আশা করি সবার কাছে ম্যাম clear ম্যাম বিষয়গুলো। ভিটামিনের যে সাবমিট করার পরে রেজাল্ট পিডিএফ, করতে হবে। ম্যাডাম সাবমিট করার ভিটামিন পরে পিডিএফ এর যে লাস্ট পেজটা, হুম হ্যালো ম্যাম, ভিটামিন পিডিএফ এর যে লাস্ট পেজটা একটু যদি ওপেন করতেন, আমি কোশ্চেন ছিল। কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন বলুন? ভিটামিন এই পিডিএফ এর লাস্ট পেজটা মনে হচ্ছে এখানে একটা মানুষের মাথা দেওয়া আছে এবং এখানে গাজর এবং কিছু ছবি দেওয়া আছে, এটা মনে হচ্ছে আমার পড়ানো হয়নি বা সবকিছু তো ধরে ধরে একেবারে ওইভাবে পড়ানো হয় না, যেটা আছে তার মধ্যে যেগুলো বোঝার জিনিস সেইগুলোকে ক্লাসের মধ্যে বোঝানো হয়, বুঝতে পেরেছেন? যে ম্যাম এটা যে কি বলছেন কোনো তো, কিছু এটাতে কি কোনো কিছু নর্মালি না, এটা একটু নর্মালি পড়ে দেখবেন যে এখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সেটাকে যদি কভার করতে যাই এখানে এমন কিছু একটা জিনিস দেওয়া রয়েছে যেটা আমাদের ডায়েটটাকে ব্যালেন্স আউট করতে হেল্প করে।
এখানে যে ফুড গ্রুপস গুলো দেওয়া রয়েছে, সেই জন্যই এটা এই একটা রেফারেন্স ছবি রাখা। ওকে, মানে এই গ্রুপ গুলো থেকে আমরা আমাদের রেগুলার ডায়েটে কিছু না কিছু রাখতে পারি। ওকে, ম্যাম ঠিক শোনা গেল না, ওই সাবমিট করার পরে তো দেখবো নাকি? হ্যাঁ, সাবমিট করার পরে আপনি এমসিকিউ দেখে নিন। রেজাল্টে গেলে আপনি দেখতে পারবেন আপনার রেজাল্টটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুক্রবার 12টা থেকে শনিবার 3টে পর্যন্ত যে কোনো টাইমে রাতেও ঢুকতে পারবো এক্সামে? হ্যাঁ 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 হ্যাঁ। তবে যে কোনো time এ, তাই প্রেফারেবল তো? কি আপনারা অফিসিয়াল টাইমে দেবেন, তাহলে যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, যদি কোথাও কিছু বুঝতে পারলেন না কিভাবে ওপেন হবে বা কিছু, যদি কোনো প্রবলেম হয়, যদিও প্রবলেম হবে না যেভাবে স্টেপ গুলো বলেছি, যদি প্রবলেম হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি রাতে আচ্ছা, দেন তাহলে কন্ট্যাক্ট করা যাবে না। তো এটাই। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন আমরা ক্লাসটাকে এন্ড করছি এখানে।